সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে আশা অর্থমন্ত্রীর, বাজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের দাবি। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হবে, সিপিডি, দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে দাবি জামায়াতের। সীমান্ত সম্মেলনে পুশিন বন্ধে বিএসএফ এর প্রতি বিজিবির আহ্বান, সীমান্ত জেলায় 11 দলের বিক্ষোভ। শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, রোববার জেনেভায় স্বাক্ষরের সম্ভাবনা। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের সব শ্রেণী মানুষের কথা বিবেচনায় নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে দুর্নীতি কমার প্রত্যাশা করে তিনি জানান, ব্যবসা বাণিজ্য সহজ করার উদ্যোগে মূল্যস্ফীতিও কমবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, প্রস্তাবিত বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়ানো 9,38,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে বাজেট প্রণয়নে জড়িত সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর এই বাজেটোত্তর সংবাদ সম্মেলন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট কোনো বিশেষ দল বা গোষ্ঠীর জন্য নয়, এতে দেশের প্রতিটি মানুষের সমান অধিকারের প্রতিফলন ঘটেছে। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই। বাজেট কাদের জন্য? একেবারে এমন কোনো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই, সুতরাং দলের প্রয়োজন নাই। বাজেটে মূল্যস্ফীতি কমানোর পর জোর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়ন, বন্দরে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি দীর্ঘমেয়াদী আমদানি চুক্তির মাধ্যমে এটা সফল হবে। আর বেতন বাড়ানোতে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রবণতা রোধ করা যাবে বলেও জানান তিনি। এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। সরকারি কর্মকর্তারা তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। এবার বাজেটে অর্থনীতির কোনো পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ওনার টাকাটা কিন্তু হোয়াইট, উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা। বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। ওনার যদি বায়নানামা থাকে, প্রুফ করতে পারেন, তাহলে উনি ওইটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতির প্রায় সব সূচকই চাপে থাকায় নতুন অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। একই সঙ্গে রাজস্ব আহরণ সহ বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলেও মনে করছে সংস্থাটি। তবে অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ এখনও রয়েছে বলে মত সিপিডির। শাহাদাত অভ্রের রিপোর্ট। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আকারের দিক থেকে যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই বাস্তবতায় আগামী অর্থবছরে 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা সরকারি লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সিপিডি।
এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। আর এটা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি। কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগে স্থবিরতা আটকাতে ব্যাংক ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের উপর গুরুত্ব আরোপ করেন গবেষকরা। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। তাদের মতে বিভিন্ন আর্থিক লক্ষ্যমাত্রা যে ভিত্তির উপর নির্ধারণ করা হয়েছে তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। এসব লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তারা। পুনর্বন্টন এবং প্রবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন এগুলো করতে যেসব প্রস্তাব তারা দিয়েছেন, প্রশ্নটা আসছে যে বাস্তবায়ন সক্ষমতাটা আছে কিনা। ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। পাশাপাশি 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে সংস্থাটি। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন না হওয়ায় দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এই বাজেটের মাধ্যমে বোঝা যায় সরকার সংস্কার বাস্তবায়ন চায় না। রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার বাজেটকে উচ্চাভিলাষী ও গণবিরোধী বলে উল্লেখ করেন। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে মন্তব্য করে সরকারের সমালোচনা করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের দাবি জানান। বাজেট জনকল্যাণমুখী হয়নি দাবি করে পরোয়ার বলেন, এই বাজেট বাস্তবায়ন হলে কঠিন সংকটে পড়বে দেশ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও ভূ রাজনৈতিক কারণে এই বাজেট বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। এই লুটপাটের বাজেট যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। ঘোষিত বাজেট জনপ্রত্যাশা ও গণমুখী বাজেট। জনপ্রত্যাশা অনুযায়ী এই বাজেটের মাধ্যমে নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার প্রধানমন্ত্রীর জনসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী স্থল পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ কোনো দলের জন্য নয়, বরং দেশের তৃণমূল পর্যায়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা বাজেটে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে যারা নির্বাচনে জোট করেছে, সেই জোটের সরকারের একটি বাজেট। এটাকে যদি কেউ দলীয় বাজেট বলে, তাহলে আমি বলবো এই যে একটা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে যদি দলীয় বাজেটের জন্য দায়ী করা হয়, সেটা একটা নিকৃষ্ট মন্তব্য। সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনার মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে সীমান্তে যৌথ সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সম্মেলনে বিজিবির পক্ষ থেকে পুশিন বন্ধের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিজিবি বিএসএফ বলেছে, সীমান্তে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো এবং সমন্বিত টহল কার্যক্রম শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রাজধানীতে গত 8 জুন বিজিবি ও বিএসএফ এর 57তম
মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছিল। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্য পক্ষে নেতৃত্বে ছিলেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার। সম্প্রতি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে অভিবাসীদের সীমান্তে পুশিনের অভিযোগ করে আসছে বাংলাদেশ। এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকার ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট তথা শনাক্ত তালিকা থেকে বাদ এবং বহিষ্কার যে নীতি হাতে নিয়েছে তাতে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভোরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী শিশু সহ 12 জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা বাধায় তা ব্যর্থ হয়। পরে পুশিনের শিকার 12 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। অনুপ্রবেশ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিজিবি। এদিকে পুশিন কেন্দ্র করে নওগাঁর সীমান্ত এলাকায় আগের তুলনায় আতঙ্ক কমেছে। সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তেও টহল জোরদার করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সারা দেশের সীমান্তবর্তী জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। বিকেলে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করে ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের পশ্চিমবঙ্গের সরকার রাতের আধারে সেখানকার মুসলিম নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারের এমন কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে হত্যাকাণ্ড ও পুশিন বন্ধ করতে দুই দেশের সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে স্থায়ী সমাধানের দাবি জানান বক্তারা। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার বেলা 11:30টার পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। তাই দুই দেশ এই একসাথে কাজ করলে বিশ্ব অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। ট্যুরিস্ট ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান দীনেশ ত্রিবেদী। ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা এই দীনেশ ত্রিবেদী। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। রাজধানী ঢাকার বেসরকারি 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয়েছে রোগী স্থানান্তর কার্যক্রম। স্থানান্তরিত রোগীদের তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর 6টি সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 8 দিন কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা। HM মেহেদি হাসানের রিপোর্ট। দায়িত্ব অবহেলার কারণে 6 শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 2 শতাধিক রোগী। ভিতরের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলার 80% বাচ্চার হচ্ছে অক্সিজেন লেভেল 24 আওয়ার্স কন্টিনিউ করা লাগে, যেটা এখান থেকে বের করে কোনো এনআইসিইউ আইসিইউতে সাপোর্ট নেওয়া সম্ভব না সাথে সাথে। তো এই এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। কর্তৃপক্ষ জানায়, অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। বিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এখন আমাদের আইসিইউ রোগীগুলো আমরা কিভাবে কি করব?
পারবো? আমাদের বলছে আজকের দিনের ভিতরে রোগী নিয়ে যেতে। আমরা তো এখন নীরব, আমরা যাবো কোথায়? অসহায় এখানে আসছি, আমাদের এখান থেকে ব্যবস্থা নিতে হবে। আইসিইউ থেকে তো আর আমি চাইলেই হুট করে আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না। যেখানে কিডনি কাজ করছে না, ফাংশন নাই, সেই পেশেন্টটাকে নিয়ে আমরা মুভ করতে চাই না, অন্য কোথাও মুভ করা আমাদের সম্ভবই না। আমাদের আইসিইউ এইচডিইউ মিলে বেশ কিছু পেশেন্ট ক্রিটিক্যাল পেশেন্ট আছে। তোরা অল্প টাকা ডায়ালিসিস করি যে এতটা কোথাও ডায়ালিসিস সিস্টেম দেয় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহযোগিতা করা হচ্ছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখন রোগীদের পাশে আমরা আছি। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ে। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ ভোর 7টায় শুরু হবে খেলাটি। যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র নিয়মিত অংশগ্রহণ করলেও প্যারাগুয়ের জন্য এটি ফিরে আসার মিশন। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবশেষ খেলেছিল তারা। এবারের বিশ্বকাপের যে বাছাই পর্ব ছিল দক্ষিণ আমেরিকা রিজিয়নের, ওই বাছাই পর্বে আর্জেন্টিনা ব্রাজিলের মতো বড় দুটি দলকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে প্যারাগুয়েনরা। 16 বছর পর আবারও বিশ্বকাপে খেলছে এই দলটি। সব মিলিয়ে তাদের জন্য অবশ্যই বিষয়টি গৌরবের এবং যুক্তরাষ্ট্রের জন্য তারা দীর্ঘদিন পর বিশ্বকাপের হোস্ট হয়েছে। 1994 সালে সবশেষ তারা বিশ্বকাপের আয়োজক ছিল এবং এইবারের যে সমর্থকরা রয়েছেন তারা তাদের আশা যে যুক্তরাষ্ট্র ঘরের মাঠে যদি নতুন করে বিশ্বকাপের একটি ট্রফি নিয়ে আসতে পারে এবং এই জন্য কিন্তু দর্শকদের যে উচ্ছ্বাস সেটি অনেকটাই প্রকাশ পেয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা ঘুরে যে এইখানে তেমন ছিটে ফোটাও নেই বলা চলে, তবে যে বিশ্বকাপের উন্মাদনা সেটি কিন্তু লস অ্যাঞ্জেলেসে যেহেতু বিশ্বকাপের প্রথম খেলা খেলতে চলেছে যুক্তরাষ্ট্র এবং সেখানে কিন্তু দর্শকদের সমাগমও অনেক বেশি এবং আমরা নিউ ইয়র্কে বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি যে এই সমস্ত বিভিন্ন দোকানগুলোতে এরকম জার্সি বিক্রি হচ্ছে। অন্যদিকে নিউ জার্সি স্টেডিয়ামের আশেপাশে অনেক বড় বড় বিলবোর্ড আমাদের চোখে পড়েছে। সব মিলে যুক্তরাষ্ট্রের যে বিশ্বকাপ সেটি কিন্তু এই ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার কিছু আগে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন। বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শরীফপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। তবে বিজিবি বলছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাভারের স্ত্রী রিয়ামণি হত্যা মামলার পলাতক আসামি ও সাভার পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী ওরফে রনি ইসলামকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন দারোগার মোড় সাতমাথা সবুজ পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত রিয়ামণি ছিলেন সৌদি আরব প্রবাসী আব্দুর রৌফ ও মালয়েশিয়া প্রবাসী বিউটি বেগমের একমাত্র সন্তান। 6 বছর প্রেমের সম্পর্কের পর প্রায় 1.5 বছর আগে রনি চৌধুরী তাকে বিয়ে করেন। গত 8 জুন সকালে রনির মা রিনা আক্তারকে ফোন করলে রনি প্রথম রিয়ামণির মৃত্যুর খবর জানান। এরপর আত্মগোপনে চলে যান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি আরো বলেন, 18 বছরের নির্বাচনবিহীন সরকার অনেক ব্যাগেজ রেখে গেছে, যা এখন ধীরে ধীরে ঠিক করতে হবে। দুপুরে পাওয়ার গ্রিডের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 2030 সালের মধ্যে 5000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি আনা হবে। সাথে আগের সরকারের অনেক চুক্তি বর্তমান সরকার রিভিউ করছে। আইনগত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা শেষ হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। আগামী 30 সালের মধ্যে 5000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবলে যেতে হবে সেটার শুরু এটা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় বাংলাদেশি হাজিদের বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের অস্থায়ী অফিসে সেবা পেয়ে সন্তুষ্ট বাংলাদেশি হাজিরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে মক্কা ও মদিনায় বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতি বছর মতো এবারও মক্কা ও মদিনায় বিমানের অস্থায়ী অফিসে হাজিদের দেশে ফেরার টিকিট পরিবর্তন ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমানের যে টিকিটিং সংক্রান্ত যে সার্ভিসগুলো আছে সেগুলো দেওয়ার জন্য বাংলাদেশের যে বাংলাদেশ বিমানের টিম আমাদের অফিসে এসেছে, তাদের মাধ্যমে আমরা আগত হাজিদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি এবং প্রত্যেক দিন অসংখ্য হাজি আসতেছে আমাদের অফিসে টিকিট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। এই সার্ভিসটা আমরা দিতে পেরে আমরা অবশ্যই গর্বিত যে হাজিদের সেবা করতে পারতেছি। আজাজিয়া ও মক্কার অস্থায়ী অফিসে টিকিট রি ইস্যু, আসন নিশ্চিতকরণ সহ সকল সেবা পেয়ে হাজিরা স্বস্তি প্রকাশ করেছেন। আমাদের বাংলাদেশ বিমান অনেক ভালো সার্ভিস আমাকে দিয়েছে। মক্কার বেশি দূরে না, আজিজিয়া কাছাকাছি, যে আমরা এই সার্ভিসটি পাওয়াতে আমরা অনেক খুশি। অস্থায়ী অফিস হলেও এই কার্যক্রম বিমান অত্যন্ত সুষ্ঠুভাবে এবং অত্যন্ত হেল্পফুল হচ্ছে সবার জন্য। যেহেতু 40 দিনের সফর, ওনারা আরো 10 দিন আগে যাওয়ার জন্য প্রস্তুতি চিন্তা ভাবনা আছে, বিদায়ী তারা আগেই যাওয়ার জন্য এখানে টিকিট করতে আমরা আসছি। এখানে যত দ্রুত সার্ভিস দিছে আমার জানা মতে বাংলাদেশ এরকম এত দ্রুত সার্ভিস দেয় না। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস মক্কার সঙ্গে সমন্বয় করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই কার্যক্রম পরিচালনা করছে। আগামী 1 জুলাই হজ যাত্রীদের শেষ ফ্লাইট পর্যন্ত চালু থাকবে এ সেবা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।